প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাজে অ্যাগ্রো টিভির নিয়মিত অনুষ্ঠান আমি কিছু বলতে চাই। আপনাদের সাথে আছি আমি ইসমত জাকিয়া এবং আমার সাথে আছেন বরাবরের মতো একজন বিশেষ গেস্ট। চলুন তার মুখেই তার পরিচয় শুনে আসি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি আপু। আপু ভালো আছেন? ভালো আছি। আমাদের দর্শকদেরকে আপনার নাম এবং পরিচয়টা একটু বলুন। আমি কুমকুম ফকির বলছি, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালক, নারী উন্নয়ন উদ্যোক্তা। খুবই ভালো। আপু, এখন কি নিয়ে ব্যস্ততা চলছে আপনার? আসলে এই জিনিসটা কী টাইপের, যেহেতু আমি ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন নারী উন্নয়ন উদ্যোক্তা, তাদেরকে নিয়ে তো কাজ করি, পাশাপাশি আমার লেখালেখির কাজ আছে, পাশাপাশি আমি আর্ট করতে পছন্দ করি। এটা ছোটোবেলা থেকে, এখন এত চর্চা নাই কারণ অনেক কাজের সাথে জড়িত হয়ে গিয়েছি, তো যার কারণে ওটা একটু ভাটা পড়েছে। মানে এই বর্তমানে কি নিয়ে ব্যস্ততা আপনার চলছে? এই মুহূর্তে আমার ব্যস্ততা চলছে হলো গিয়ে দুটা কাজ। সেটা হলো ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের নারী উন্নয়ন উদ্যোক্তা, যে মানে নারীদেরকে নিয়ে যে কাজ করাটা এবং উদ্যোক্তা ক্রিয়েট করা এবং তাদের উন্নয়ন করা। রাইট, তাদের উন্নয়ন করা। অবশ্যই আমি এই জিনিসটা অনেক ফোকাস করি, তাদের উন্নয়ন মানে উদ্যোক্তা ক্রিয়েট করা এবং তাদেরকে যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমি আমার থেকে মানে আমি আমার সংগঠন থেকে যতটুকু পারে আমি কিন্তু সেই প্রচেষ্টাটা করি। সেই চেষ্টা আমি যেদিন থেকে আমি সংগঠনে ডিরেক্টর হিসেবে মনোনীত হলাম, তখনই কিন্তু আমি এই কাজটা আমি আমার উদ্যোক্তাদেরকে নিয়ে আমি চিন্তা করি যে না, আমি সবসময় আমার একটা থাকে, আমার একটা প্রিন্সিপাল হলো, আমার কাছে মনে হয় আমার উদ্যোক্তারা যখন ভালো থাকবে, আমাদের উদ্যোক্তা, আমি শুধু আমার উদ্যোক্তা বলবো না, আমাদের উদ্যোক্তারা যখন ভালো থাকবে তখন আমি ভালো থাকবো। আচ্ছা আচ্ছা আপু, আমাদের অনুষ্ঠানে একটা নিয়ম আছে, সেটি হচ্ছে যে আমরা এখানে একদম শৈশব থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জানতে চাই। তো আপনার শৈশবকালটা কেমন ছিল? আপু, যখন শৈশবকালটা, সবারই শৈশবকালটা অনেক মজার এবং আনন্দের থাকে, তেমনি করে আমার শৈশবকালটা আমি একটু চঞ্চল টাইপের। যেহেতু চঞ্চল টাইপের, তো আমি বলি আমার জন্মস্থান মহৎপুর, কাজী নজরুল ইসলাম জাকির হোসেন রোডে আমার বাবার বাড়িতে। মহৎপুরে জাকির হোসেন রোডে আমার বাবার বাড়িতে আমার জন্ম। আসলে ওইখানে যে আমার যে বেড়ে ওঠা, হ্যাঁ, তো আমার বাবা বাড়ি, আমার বাবা যদিও নাই পৃথিবীতে, 21 কোভিডে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তো এখনও আমার ওই স্মৃতিগুলা মনে পড়ে যে আমার ওই জাকির হোসেন রোডে ওই যে ওখানে যে আমি বেড়ে উঠেছি, ওখান থেকে যে আমার যে ভালোবাসা, ওখানে যে ছোটোবেলায় যে ব্যাডমিন্টন খেলতাম, তারপরে নেইবাররা ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, ছোটোবেলার বন্ধুরা ছিল, এই যে একটা মানে এখনও আমার ওই স্মৃতিগুলো এখন আমাকে নাড়া দেয়। হ্যাঁ, তারপরে মনে করেন বিকাল হলেই ছাদে চলে যেতাম, বাবা বলতো ছাদে গিয়ে গাছ লাগাতে বলতো, অথবা বলতো যে গাছে পানি দিতে আর কি। তো ওগুলা বলতো বাবা, আম্মা বলতো, বাবা বলতো, দুজনেই বলতো। আমার বাবা মা দুজনে একজনই নেই, বেঁচে নেই। তো এই যে একটা শৈশবকাল আমার মনে হয় সবচেয়ে আনন্দের একটা কাল, যখন আমরা আমার বাবা মার কোলে থাকি, তাই না? ওটা আমার কাছে মনে হয় যে এর চেয়ে আরাম, এর চেয়ে টেনশন ফ্রি। সেই সময় কি মাঠে খেলতেন? তখন তো অনেক মাঠ ছিল। আমাকে বাবা দিত, আর মোহাম্মদপুর যেটা এলাকা, ওখানে কিন্তু বড় একটা মাঠ আছে, রাইট। হ্যাঁ, কিন্তু বাবা মা আমাদেরকে যেভাবে গাইডেন্সটা করেছে আমি বলছি, সেটা আমরা 6 বোন 1 ভাই। তো আমরা তখন মা যেটা করতো, মা সবসময় আমাদের বারান্দাটা ছিল বড় আর কি। তো মা সবসময় মার চোখের মধ্যে মানে তার চোখের রেটিনার মধ্যে যতটুকু, তার মধ্যে যতটুকু ক্যাপচার, অতটুকু জায়গা পর্যন্ত যেতে দিত আমাদেরকে। হ্যাঁ, আমাদের সামনে মাঠ ছিল, বিরাট বড় একটা মাঠ ছিল। মহৎপুর এলাকাটার স্মৃতি আসলে অনেক মনে পড়ে। তো আম্মা কী করতো, যেহেতু আমি সাইকেল চালাতে পছন্দ করতাম, হ্যাঁ, আম্মা আমাকে একটা সাইকেল কিনে দিল। কিন্তু আম্মা বারান্দায় বসে বসে
রোডে যে সাইকেল চালানো, আচ্ছা, ওই রোডে আপনি সাইকেল চালাতাম। খেয়াল রাখতেন সবসময়? হ্যাঁ, আমার মা একদম আমার বড় আপা থেকে আরম্ভ করে সবার যে ছোট বোন, ও অস্ট্রেলিয়া থেকে ডাক্তার, তো সে পর্যন্ত মানে আমার মা এই টাইপের আর কি। মনে করেন আমি স্কুলে, আমি কচিকাঁচা কাকলি স্কুল থেকে আমার কিন্ডারগার্টেন স্কুলের জীবন শুরু, ওখানে আমার স্মৃতি অনেক জড়িত। তারপরে আমি লালমাটি স্কুলে আমার কলেজ লাইফ শেষ করি, জগন্নাথ থেকে আমার মাস্টার্স কমপ্লিট করি। মানে এটা হলো আস্তে আস্তে, ওটা আমার বিয়ের পরে অবশ্য, আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে কত সালে হলো? 92-তে। তখন কি করতেন? তখন আমি পড়ছিলাম, মানে কিসে পড়ছিলেন? আচ্ছা ডিগ্রি রেজাল্টও দেয়নি। বাবা খুব ফ্রিকোয়েন্ট বিয়ে দিয়ে, মানে সবাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। তো যেহেতু বিয়ে দিয়ে দিয়েছে, তো আমার ওই যে একটা কোনো কিছু করা বা কোনো কিছু, ওই সুযোগটা কিন্তু আমার কাছে মনে হয় যে বাবা চিন্তা করতো যে বাবার তো আমরা তো অনেকগুলো ভাই বোন, তাই না? বাবা ধরে ধরে বিয়ে দিত। বাবার পছন্দ অনুযায়ী ছিলেন, দেখিয়ে বাবা দিয়ে দিত। 92-তে বিয়ে হলো। শ্বশুরবাড়ি কোথায়? কুমিল্লা। আচ্ছা, শাসনগাঁ। আপনি তো ঢাকায় থাকেন? হ্যাঁ, আমি ঢাকায় থাকি, আমি মিরপুর DHS। ও আচ্ছা, হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড ডাক্তার, প্রফেসর ডক্টর আফতাবউদ্দিন আহমেদ। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কতজন? আমার 2টা মেয়ে। ওরা কিসে পড়ে? বড় মেয়ে মাস্টার্স করছে, ছোট মেয়ে গ্র্যাজুয়েশন শুরু করলো আর কি। ওকে, আপনাকে দেখে মনে হয় না স্টিল লুকিং অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে, আমরা শৈশবকাল শুনলাম, পড়াশোনাটা শুনলাম, বিয়েটাও শুনলাম। 92-তে বিয়ে, তারপর বিয়ের পরে পড়াশোনা শুরু হলো। আর তখন ফ্যামিলি কেমন সাপোর্ট করলো? শ্বশুরবাড়ির ফ্যামিলি আমি বলি, সেটা হলো যে এই যে বিয়ের পর আমার আরেকটা জীবন শুরু হলো, তাই না আপু? এটা কিন্তু একটা, দেখেন, আমি কিন্তু এক জীবন থেকে আরেক জীবনে আমার লাইফটা করলাম। হ্যাঁ, আমার কিন্তু পড়া চলছিল। তখন আমি যখন বিয়েতে রাজি হচ্ছিলাম না তার না, বাবা যে বলছিল যে তোমাকে বিয়েটা আমি দিয়ে দিব, তোমাকে বিয়েটা, তার পছন্দ করা বিয়ে। আর কেউ বিশ্বাস করলে হয়তো বিশ্বাস করবে না, আমার হাজব্যান্ড আমাকে বোধহয় 1 সেকেন্ড দেখেছে। 1 সেকেন্ড দেখেছে। যাই হোক, তারপরের দিনই আমার তারপরে যা বিয়ে যা প্রসেসটা হয়, বাবার প্রথম শর্ত ছিল, প্রত্যেকটা ভাই বোনের ক্ষেত্রেই বাবার প্রথম শর্ত ছিল যে আমার মেয়েদেরকে পড়ালেখার সুযোগটা দিতে হবে, পড়ালেখা কন্টিনিউ করতে হবে। এবং আমার মনে আছে আম্মা এমন রুলস জারি করেছিল আমার হাজব্যান্ডকে, দেখা আমি আফতাব যদি আমার শোটা অবশ্যই দেখবে, বলেছে যে তোমাকে হসপিটাল থেকে মানে আমার মেয়েকে আনার জন্য জগন্নাথে যেতে হবে, মানে ওখান থেকে আমাকে পিক করতে হবে তাকে। তো সে কিন্তু সে কাজটা করতো, আমাকে সেখান থেকে নিয়ে আসতো, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আমাকে নিয়ে আসা করতো। প্লাস তার তো কাজ ছিলই, সে যেহেতু একজন ডক্টর, তার তো কাজ মোহাম্মদপুর থেকে সে জগন্নাথ ইউনিভার্সিটি। হ্যাঁ রাইট, দূরত্বটা অনেক বেশি না দূরত্বটা। আর সে যেহেতু বিভিন্ন হসপিটালে কাজ করে, সরকারি চাকরি করতো, আজকে ওই হসপিটাল, কালকে ওই হসপিটাল, তা তো ট্রান্সফার জব ছিল, তাই না? আচ্ছা আচ্ছা। তো সেটা সে করতো, মার কথাটা শুনেছে। তো খুবই ভালো লাগলো আপনার গল্প শুনে, এবং আপনার হাজব্যান্ড আপনাকে অনেক সাপোর্ট করেছে, এবং যে কারণে আপনি যে আজকে এখানে বসে আছেন, আজকে যে নারী আপনি, সর্বোপরি আপনি একজন মানুষ হিসেবে নিজেকে কতখানি সার্থক মনে করেন? আপু, এটা হলো কি, আমি মানুষ হিসাবে আমার কাছে মনে হয় কি, আমি একজন মানুষ, আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছে, হাত দিয়েছে, আমি চলাফেরা করতে পারছি, আমি খেতে পারছি, ভালো মন্দ খেতে পারছি, এই যে একটা পরিপূর্ণ একটা মানুষ। হ্যাঁ, এখানে কিন্তু আমি খোদা তাআলার কাছে আমি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে তৈরি করেছে, আমাকে বুদ্ধি দিয়েছে, আমাকে চলার ক্ষমতা দিয়েছে, অনেকে তাও দেয়নি, তাই না? এটা হলো অ্যাজ এ পারসন, যে একটা মানুষ আমি জন্মগ্রহণ করেছি, খোদা তাআলার কাছে আমি গ্রেটফুল, তাই না? যে আমি ভালো আছি, আল্লাহ এখনও পর্যন্ত আমাকে সুস্থ রেখেছে। এটা অনেক বড় একটা মানে পাওনা। এটা আমার মনে হয় এটা সবাই সবার জন্য এই দোয়াটা করা উচিত, আমরা যদি সবাই সুস্থ থাকি। আমি এখনও নিজেকে সার্থক মনে করি না। আমার কাছে মনে হয় যে আমার বাবার ইচ্ছেগুলো যদি আমি পূরণ করতে পারি, বা আমার বাবা চাচা, আমরা কিন্তু বড় হয়েছি বাবা চাচার হাতে,
হ্যাঁ, বাবা চাচার হাতেই বড় হয়েছি। তো চাচা আমি যে কথা বলছিলাম যে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন নারী উদ্যোক্তা, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন নারী উদ্যোক্তাটা কিন্তু আমার চাচা, উনার ইচ্ছে, উনি যেহেতু গ্রাম থেকে, ডক্টর গোলাম সামদানি ফকির, তো উনার ইচ্ছে যে ফকির যে নামকরণটা এটা জি, জি। আপনার ফ্যামিলি থেকে এসেছে, টাইটেলটা টাইটেল। ফ্যামিলি থেকে জি, এসেছে। জি, আমার হ্যাঁ, টাইটেল। এটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনে আমি বলছি, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হলো ডক্টর গোলাম সামদানি ফকির। তো উনি হলো স্কুল কলেজ বানাচ্ছে। আমি একটু মজার করে একটু বলি ওনার সম্পর্কে। তা আমার কাছে মনে হয় আমার দাদা, হ্যাঁ, আমার দাদার ইচ্ছে, বাবারা আমার দাদিকে বাবারা দেখেনি আর কি। না, বাবা মনে পেয়েছিল, বাবা যতটুকু আমাদেরকে বলেছে ক্লাস 4 পর্যন্ত পেয়েছে বাবা। আচ্ছা আচ্ছা, আমার দাদি দাদি আগে মারা যান। হ্যাঁ, দাদি আগে, দাদা ছিলেন। ও আচ্ছা। তো কিন্তু ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন উদ্যোক্তা যে ডক্টর গোলাম সামদানি ফকির, উনি কিন্তু মা কি জিনিস উনি জানেন না। আচ্ছা আচ্ছা ওনার জন্ম, তারপর উনি মারা গিয়েছে। আচ্ছা। এটা আমার চাচার জন্য খুব বেশি ইয়ে। উনি তারপরে যেটা করতে আমার কাছে যখন গল্প করে আর কি, তাই না, আমরা গল্প করি না, ফ্যামিলি তো গল্প করাই হয়, তখন বলে যে বাবার ইচ্ছে, উনার ইচ্ছে যে উনি যেহেতু দেশ বিদেশ ডক্টরেট করা, বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি ক্লাস নেয়, তো ওনার যে স্বপ্ন যে না, আমি হলো গিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্কুল থেকে পাশ করে ওখানে আমি পড়াশোনা করেছি, আমি যদি পিএইচডি করতে পারি। আমার স্কুলে তখন স্কুল ছিল না, আমার একটা অন্যদের স্কুলে বোধহয় পড়াশোনা করতো, আমি ভুল না বলে থাকি, মনে নেই আমার। তো ওই চাচার ইচ্ছাটা, সে তার গ্রামের যে জায়গাটা আছে সেখানে সে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন, তার বাবার ইচ্ছাটাকে তার উপর লালন করেছে। আমার বাবার ইচ্ছা মানে উনি সবার ইচ্ছাটাকে একত্রিত করে উনার ইয়ে করে উনি অ্যাপ্লিকেশন করেছে যে না, আমার ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনটা। ওকে। তারপর হলো গিয়ে উনি ওনার ওন খরচে পুরাটা স্কুল, ওই স্কুলে যদি কেউ যায়, এখনকার যে ফকির মেমোরিয়াল স্কুল, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন, আচ্ছা, এটা একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের আন্ডারে কি কি কাজ করেন আপনারা? আচ্ছা, এটা একটা সেক্টরাল একটা তো কাজ করছে আমি, নারীদের নারী উন্নয়ন উদ্যোক্তার ডিরেক্টর আমি। তারপর হলো গিয়ে পথ শিশু, সেটাও আমি ক্রিয়েট করেছি। সেটা মানে অবশ্যই এইসব কাজ করতে গেলে কিন্তু ফাইন্যান্সিয়াল একটা অনেক বড় একটা সাপোর্ট লাগে। হ্যাঁ, চাচা যেহেতু স্কুল এবং কলেজ, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে করেছে, কারণ চাচার ইচ্ছে ওটা করবে চাচা, এবং চাচা করেছে। কি আছেন? হ্যাঁ জি হ্যাঁ জি জি চাচা আছে, অবশ্যই চাচা আমার প্রোগ্রামটা দেখবে। তো চাচার সেই ইচ্ছাটা, চাচা এত মানে মনের মাধুরী মিশিয়ে উনি কাজটা করেছে স্কুলে। এখনকার যদি আমি বলি, গ্রিনহ্যান্ড স্কুল, সেন্ট জোসেফ স্কুল, আমাদের গ্রামে কিন্তু ঠিক কাকার ওই কনসেপ্ট থেকে ওরকম একটা স্কুল কাকা তৈরি করেছে। আর আমাকে যখন দায়িত্ব দিল যে আমাকে আদর করে ছোট্টবেলা থেকে কম ডাকে আর কি, তো বলে কি কম, তোমাকে একটা দায়িত্ব দিব, একটু বলে নি। তার আগে আমি শিক্ষকতায় ছিলাম মেধাকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা আচ্ছা। তো কোভিডের সময় আমি অনলাইন ক্লাসের পর আমি যখন ডিএইচএস চলে আসি, তো তখন আমার জন্য ওই মহৎপুরে গিয়ে স্কুল করাটা অনেক টাফ হয়ে যেত, তা আমি ওটা যেতে পারতাম না আর কি। তখন আমাকে চাকরিটা অনলাইন নিতে পারতাম, কোভিডের পর আমার চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছে আর কি। তো যাই হোক, তখন চাচা আমাকে বললো যে তুমি কি পারবা পথ শিশুদেরকে নিয়ে কাজ করতে, মানে পথ শিশুদেরকে নিয়ে তুমি কাজ করতে পারবা কিনা। তখন আমি বললাম পারবো না কেন, মানে আমার খুব একটা জিনিস কি আপু, আমার একটা জিনিস কি যে আমি পারি না পারি, আপনি আমাকে একটা কাজ দিলেন, আমার কথা আমি ট্রাই করে দেখব, মানে কনফিডেন্ট লেভেলটা আপনার অনেক। হ্যাঁ এটা, হ্যাঁ কনফিডেন্স লেভেলটা মনে হয় আমার একটা বেশি। তখন চাচা বললো শোনো, ওটা কিন্তু খুঁজে খুঁজে তোমাদেরকে কিন্তু ওই টোকাইদেরকে বের করতে হবে। তখন আমি চাচাকে বললাম কি চাচা পারবো না কেন, কারণ আমি দেখলাম কি চাচা একটা মাঠের মধ্যে, যেখানে আমার দাদার বাড়ি, সেখানে চাচা স্কুল করেছে, কলেজ করছে, হ্যাঁ এখনও কাজ চলছে, হ্যাঁ তো করছে কমপ্লিট। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে স্কুল কলেজ প্রতিষ্ঠান শিক্ষিত মানুষদেরকে নিয়ে, রাইট, আর এখানে হচ্ছে পথ শিশু, এখানে হচ্ছে এরা অশিক্ষিত, এদের মানে
এই যে পরিবার থেকে যে শিক্ষা, সেই শিক্ষাটাও তাদের মধ্যে থাকে না, তাদেরকে নিয়ে কিন্তু কাজ করাটা অনেক ডিফিকাল্ট। এটাই বলছি। হ্যাঁ। আপনি অনেক সুন্দর একটা কোশ্চেন করলেন। এই কথাটা সত্যি যে এই যে আমি ফিল্ড ওয়ার্ক করেছি, তখন চাচা আমাকে বারে বারে বলছিল যে দেখো কুমকুম, এটা কিন্তু কষ্টের একটা কাজ, তোমাকে কিন্তু বস্তিতে যেতে হবে। আমি কিন্তু বস্তিতে গিয়েছি, মহাপুরের ওই বস্তি বলতে মানে সাউন্ড ব্যাগ, কথাটা শুনতে আমি নির্ময়ের মানুষের কাছে গেলাম। বাচ্চা তো দিবে না, বলে কি না যদি নিয়ে যান। আমি একজন টিচার, আমি পড়াবো, তাই না, বিনা বেতনে তোমাদেরকে আমি খাওয়া দিব, তোমাদেরকে বই খাতা পেন্সিল প্রোভাইড করব, তাই না, সব কিছু দিব। আমি প্যারেন্টস প্রথম কাউন্সেলিংটা আমি করেছি প্যারেন্টসদেরকে, যে বললাম খাওয়া দাওয়া বই খাতা সব কিছু আমরা প্রোভাইড করব, জাস্ট আপনার বাচ্চাটাকে দিবেন আমার ইয়েতে। তখন আমার বাসার নিচের গ্যারেজে আমি হলো 4টা থেকে 5টা বাচ্চা প্যারেন্টসকে, তারপরেও আমার ওই সব প্যারেন্টসরা আমাকে প্রথম যাচাই করলো যে অনেক সময় দেখা যায় তো এই ধরনের মেয়েরা এসে বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, তাই না, কত ধরনের ইনসিডেন্ট তো ঢাকা শহরে ঘটে, তাই না। তো সব ওরকম একটা আমি আগে তার ওই প্যারেন্টসের আগে ভরসাটা সৃষ্টি করেছি যে না আপনারা পাঠান, আপনি দেখেন আপনার বাচ্চার ইমপ্রুভ হবে। তখন ওগুলো গিয়ে আমি ওইসব নিম্নআয়ের যারা টোকায় বলেন পথ শিশু বলেন বস্তিতে গিয়ে ওদেরকে আমি কালেক্ট করেছি। কালেক্ট করে 6-7টা বাচ্চা আমার কাছে পড়তে চলে আসতো। আমার পড়ার সময়টা ছিল, ওদেরকে আমি সময় দিতাম, আমার স্কুলটা তো সকালবেলা ছিল, তা আমি কেউ ওদেরকে সময় দিতাম হলো ইয়েতে বিকেলবেলা, মানে বিকেল একটু রাত্রের দিকে, হ্যাঁ ইভিনিং আর কি, মাগরিবের পর ওরা আমি ওদেরকে কী দিয়ে কনভিন্স করলাম পড়াশোনা তো করবে না, ওদেরকে ধরাও তো রাখা যাবে না, ধরেও রাখা যাবে না, কিন্তু আমার তো টার্গেট ওদেরকে তো আমার ধরে রাখতেই হবে, আচ্ছা তাই না। তা আমি সবসময় আমি যখন ওদের জন্য আমার গ্যারেজে একটা আমি স্পেস করেছি, সব কিছু বোর্ড টোর্ড স্কুলের যা এনভায়রনমেন্ট আমি মোটামুটিভাবে একটা সেট আপ আমি রেডি করেছি। অবশ্যই আমার চাচা আমাকে সাপোর্ট করেছে, তাই না, চাচা আমাকে বলেছে এটা দিয়ে শুরু করো, আমি তোমাকে দেখবো আর কি। চাচা বারে বারে আমাকে পরীক্ষা করে আমি কোনোখানে হই কি না। যাই হোক, তো ও বাচ্চাগুলো চলে আসতো, তারপর বাচ্চাগুলোকে আমি নিজে আমি স্কুল থেকে যে বেতনটা পেতাম, মেধাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে যে আমি বেতনটা পেতাম, ওই বেতনের টাকাটা দিয়ে আমি বাচ্চাদেরকে প্রথম ব্যাগ কিনে দিয়েছি, স্কুল ব্যাগ, যাতে ওরা খুশি হয়, ঠিক আছে। তো ওরা স্কুল ব্যাগ তখন আমি বই খাতা তখনও পর্যন্ত দিই না, আগে ওরা আসুক আমার কাছে, বাচ্চাগুলো তো আসতে হবে। তারপরে আমি ওদের জন্য চকলেট, তারপরে ছোটো ছোটো ওই যে এগুলাকে কী বলে ললিপপ নাকি জানি, ওগুলা, হ্যাঁ ললিপপ, তো ওসব নিয়ে আমি আসতাম। তখন বাচ্চাগুলোর হাতে যখন প্রথম ওদেরকে আমি কনভিন্স করেছি, বিভিন্ন ধরনের গল্প বলতাম, ছোটো ছোটো গল্প বলতাম, ছড়া বলতাম, খুব আদর করে কাছে টেনে নিয়ে আসতাম। ওরা হয়তো এত হাইজিন মেনটেন করতো না। প্রথমেই আমি যেটা আবার শেখাতে হতো, আমি প্রথমেই যখন আমি নিচে নামতাম আমি প্রথমেই হলো যেটা করতাম সেটা হলো গিয়ে ওদেরকে আমি ওয়াশরুমে পাঠাতাম, হাতটা ক্লিন করে আসো। তখন দেখতাম হয়তো ভালো জামা কাপড় পরা নেই, আমি কিন্তু আগের থেকে যে কয়টা 6-7টা বাচ্চা ছিল সেই বাচ্চাগুলোর জন্য আমি জামা কাপড় আমি যেহেতু বুটিক্সের কাজ করি, আমি ছোটো ছোটো জামা কাপড় ওদেরকে দিয়ে দিতাম, ওরা ওই জামা কাপড়গুলো পরে আসতো। তো এইভাবে বাচ্চাদেরকে আমি কনভিন্স করতে একটা পর্যায়ে আমি গিয়ে দেখলাম আমার গ্যারেজে আর জায়গা হচ্ছে না। ওই এলাকা থেকে, ওই বস্তি থেকে প্রত্যেকটা বাচ্চা চলে আসতেছে, কারণ আমি তাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে আমি মানে আটকিয়ে রেখেছি যে আমি যে অতটুকু না করি তাহলে ওরা আমার কাছে আসবে না। এবং প্যারেন্টসকে যে আমি যে আশ্বস্ত করেছি না তোমার বাচ্চাকে আমি এই হলো শেখাবো, স্বরেও হলো শেখাবো। ওই যে আমার সন্ধান স্কুলটার নাম, অবশ্যই সন্ধান স্কুলটার নাম চাচা দিয়েছি ওটা। আচ্ছা আচ্ছা, ওই সন্ধান স্কুলটার নাম। এখন সদস্য সংখ্যা কত? আচ্ছা, শিক্ষার্থী আমি এটা বলি একটু, সেটা হলো গিয়ে যখন আমার সন্ধান স্কুলটা যখন বড় হয়ে গেল তখন চাচা খুব হ্যাপি, আরে কুমকুমতে এই কাজটা করতে পারলো, যেখানে খুব টাফ কিন্তু বাচ্চাদেরকে ধরে রাখা, হ্যাঁ, এবং আমি গ্যারেজে জায়গা দিতে পারছি না, আমার একটা স্কুল লাগবে। তখন চাচা আমার কাছে প্রায় রাত্রের দিকে চলে আসতো,
চাচা ইউনিভার্সিটি শেষ করে, তো চাচা আমাকে প্রোভাইড করতো, বলতো কুমকুম এটা বাচ্চাদের এটা করো, ওটা দিও আমাকে, যেহেতু উনি একজন টিচার তাই না, উনি তো আমাকে আরও ভালো করে গাইড করতো। তো আমি বলতাম আর কি, তখন চাচা যেহেতু পাশাপাশি চাচা ওই কাজটাও করছিল, চাচার স্কুল অ্যান্ড কলেজ ব্রাউনবাড়িয়াতে, হ্যাঁ, চাচার কিন্তু অনেক বড় একটা লোন। তখন আমি চাচাকে বললাম যে এই যে স্টুডেন্ট বাড়ছে, তখন চাচা বলল যে এই মুহূর্তে কিন্তু মানে এত ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া অসম্ভব। তখন যেটা করলো চাচা, ইমিডিয়েট যেটা করলো ওটা হলো গিয়ে আমার আরেক চাচার বাড়ি নারায়ণগঞ্জ জালকুড়িতে, চাচা যেহেতু নিজের বাড়িটা, তখন চাচা ওই সন্ধানী স্কুলটা চলে গেল নারায়ণগঞ্জ জালকুড়িতে। ও আচ্ছা, তাদের প্যারেন্টস তো থাকতো মোহাম্মদপুরে এরিয়ার মধ্যে। আমার বাচ্চাগুলো পরে খুব করে বলতো। এই বাচ্চাগুলো তখন কি ওখানে গেল? না, এই বাচ্চাগুলো তখন যেতে পারেনি। আচ্ছা। তখন অনেক বলেছে এটা নিয়ে, অনেক মিটিং, কিন্তু আমরা ওই যে ফাইন্যান্সিয়াল যে দিকটার কথা বললাম, এটা মানে কারোর পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ চাচা এত টাকা ইনভেস্ট করেছে স্কুল কলেজ করতে গিয়ে, যে আরেকটা পথ শিশুদের স্কুলটা যে ঢাকায় দিবে আমার বাচ্চাদের জন্যে, ওটা চাচার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছিল, তাই না? তখন ওই স্কুলটা যেহেতু আমার চাচা আরেকটা বড় চাচা উনি নেই, তো ওনার বাড়ি নারায়ণগঞ্জের জালকুড়িতে, ওনার বাড়িতে একটা স্কুল। তো হচ্ছে আপনার যে এই যে পথ শিশুদের নিয়ে যে যাত্রা, এবং তাদেরকে নিয়ে কষ্ট করে তাদের বাবা মাদেরকে কনভিন্স করা, এবং বাচ্চাদেরকে কনভিন্স করা, তাদেরকে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা শেখা, তারপর হচ্ছে আরও অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো শেখা, এরপরে কি হলো, মাঝখানে বন্ধ হয়ে গেল সব কিছু, এটা আপনাকে পীড়া দেয় না? আপনি যদি বলেন যে ভালোবাসা কি, ভালোবাসাটা কি, আমি যখন মেধাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে টিচার ছিলাম, হ্যাঁ, আমি ওই বাচ্চাদেরকে পড়াতাম, আমার ভালোবাসাটা কিন্তু বাচ্চাদের উপর, কারণ আমি তো ওদেরকে ABCD বলেন, আমি যতটুকুই বলেন আমি তো ওদের শিক্ষা দিয়েছি, ঠিক তেমনভাবে কিন্তু পথ শিশুদেরকে ওই ভালোবাসা দিয়ে আমি ওদেরকে ওই শিক্ষাটাগুলো আমি দিয়েছি। ওদের প্রতি ওরা প্রায় আমার কাছে আসতো যে টিচার ওই যে কবে আমাদের ক্লাস হবে, কবে আমাদের ক্লাস, এতটাই পীড়া দিত। এক সময় আমি বাধ্য হয়েছি যে আমি আমার রুমে লিভিং স্পেসে ওদেরকে নিয়ে আমি বসতাম, কিন্তু এটা আসলে তো ওটা সম্ভব ছিল না। একটা বাসার গ্যারেজটা ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু গ্যারেজের উপরে হচ্ছে কি আমরা মানুষকে ভালোবাসি, কিন্তু আমাদেরকে আবার কিছু মেনটেনও করতে হয়, হ্যাঁ, কারণ নিজেদের সিকিউরিটি, তারপরে আমাদের নিজেদের বাসায়ও বাচ্চারা থাকে, বিভিন্ন কারণে আমাদেরকে মেনটেন করতে হয়। আরেকটা কথা বলি, এই যে পথ শিশুদেরকে নিয়ে যাত্রা শুরু হলো, মাঝপথে থেমে গেল, ভবিষ্যতে কি তাদেরকে নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা আছে? অবশ্যই, যে আমার স্কুলটা তো এখনও আছে, সন্ধানী নারায়ণগঞ্জে আছে, তো ওখানে ওই স্কুলটা তো চলছে এখনও। আমার বোন, আমার কাজিন দেখাশোনা লুক আফটার করছে এটার, ওটা এখনও আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাজী এগ্রো টিভির নিয়মিত অনুষ্ঠান আমি কিছু বলতে চাই। নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি এখনই। Kaji Agro Limited is the top quality additives importer and vitamin mineral premix producer in Bangladesh. We are pioneer in industrial premix producer in Bangladesh. Our world standard production house equipped with Swiss state-of-the-art production technology, most modern HPLC lab for RM and finished goods, digital barcoding system for traceability of individual element. Kaji Agro dedicatedly serving the nation by saving the foreign currency, generating skilled, non-skilled male and female employee, and producing world-class agro product here in Bangladesh. ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে। আপুর কাছে আরেকটি প্রশ্ন, পথ শিশুদেরকে নিয়ে আপনি কাজ করলেন, এরপরে কখন মনে হলো যে নারীদেরকে নিয়ে কাজ করবেন, যারা নারী উদ্যোক্তা রয়েছে তাদের উন্নয়নের জন্য কাজ করবেন, এটা কবে থেকে শুরু হলো? আসলে আমি এই কথাটা বলি, সেটা হলো গিয়ে আমি যেহেতু বুটিক্সের বিজনেস, আমি কিন্তু স্কুলের পাশাপাশি আমার একটা কুমকুমস উইশ বলে আমার বুটিক্সের বিজনেস, মানে আমার ডিজাইনের ড্রেস। আচ্ছা, ওটা আপনি একজন ডিজাইনারও ছিলেন? রাইট, এখনো আছি, স্টিল নাও। তার মানে আপনি একজন ডিজাইনারও? জি, ওখান থেকে কি আপনার
ওখান থেকে বাসনা হলো যে হ্যাঁ আমি নারীদেরকে নিয়ে কাজ করবেন। তো ওইখানে যে আমি কাজ করতাম না, তা আমি যেহেতু ডিজাইনার, আমি আমার নিজের হাতের তৈরি, আমি আমার ডিজাইন দিয়ে আমার সিঙ্গেল পিস বানাতাম, দেশীয় প্রোডাক্ট, দেশীয় ড্রেস বানাতাম, হ্যাঁ শাড়ি সালোয়ার সবই থাকতো আমার শোরুমে, এখনও আছে আমার শোরুম। তো ওই যে আমি তখন নারী মেয়েদেরকে নিয়ে কাজ করতাম না, সব তো আমাদের নারীই ছিল তাই না, মেয়েরা ছিল। তো এই যে দেখতাম যে আচ্ছা ভালোই তো লাগে আমার এই স্কুলের পাশাপাশি এই যে আমি যে কাজগুলা করি, আমি যে আমার ডিজাইনের জামাগুলা সেল করতে পারি শোরুম থেকে, এবং বিভিন্ন ইভেন্টগুলোতে আমি যখন পার্টিসিপেট করতাম, সেল হতো, খুব ভালো সেল হতো, আমার কাছে খুব মজা লাগতো, খুব আনন্দ লাগতো। এই আনন্দ লাগা থেকে আমি দেখতাম যে মেয়েরা যে কাজ করতে পারে এবং আমার থেকে আরও ভালো কাজ, সুন্দর কাজ করতে পারে, যেই মেয়েটা যতটুকু সুন্দর কাজ করতে পারে আমি তাকেই ফলো করতাম, আমি সবসময় একটা জিনিস আমি মাথায় রাখতাম, মাথায় না, আমার বাবাই ছোট্টবেলা থেকে শিখিয়ে দিয়েছিল, বলেছিল কি যে জিনিসটা সুন্দর সেটার দিকে তাকাবা আর কি। মনে করেন একটা গোলা আমি কোথাও নিয়ে গেল, দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর, এই জায়গাটা কিন্তু আরেকটা জায়গা কিন্তু অসুন্দর, ওদিকে তাকাবা না, সুন্দর জায়গাটা দেখো, ব্রেনে মানে ঢুকাই দিল আর কি। তাই যা কিছু সুন্দর সেটাই তুমি নেওয়ার চেষ্টা করো। শুধু আমাকে না, আমাদের সব ভাই বোনদেরকে বলতেন আর কি, উনি বাবা মা দুইজনই বলতেন, যেটা সুন্দর সেটাই বলতো আর কি। আসলে তো তাই, হ্যাঁ মানে আমরা আমাদের দুটো দিক থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে হচ্ছে সুন্দর এবং অসুন্দর, তো আমাদের উচিত পজিটিভভাবে গ্রহণ করা, পজিটিভকে, এবং হচ্ছে সুন্দর যে কোনো কিছু, সেটা আবিষ্কার হোক বা কোনো জায়গা হোক, সব কিছুই সুন্দরকে দেখা, তাকানো। তাতে হয় কি আমাদের যে চোখের একটা যে ভালো লাগা, আর চোখেরও কিন্তু একটা ভালো লাগা থাকতে হয়, হ্যাঁ চোখের একটা এক্সারসাইজ থাকে। তো এই জন্য আমাদেরকে মানে এমন কিছু দিকে আমরা তাকাবো যেন আমাদের চোখ বলে বাহ কি চমৎকার। তো এখন পর্যন্ত আপনার কতজন নারী রয়েছে? এখন আমার 1500-500-600-700 মতো নারী আমার গ্রুপে রয়েছে। আমি মিরপুর জোন নিয়ে যেহেতু কাজ করি, আমি তো মিরপুর ডিএইচএস থাকি, মিরপুর জোন নিয়ে যেহেতু কাজ করি, ওখানে যেসব উদ্যোক্তারা আছে তারা তো অনেক মানে স্বাভাবিক, আমার কাছে মনে হলো যে আমি যদি উদ্যোক্তাদের কিছু ভালোবাসা দিই, ওই যে পথ শিশুদেরকে ভালোবাসা, হ্যাঁ ওই ভালোবাসাটা আমি যদি উদ্যোক্তাদেরকে দিই, ওই উদ্যোক্তা কিন্তু আমার কাছে আসবে। হ্যাঁ, তো আমি সব সময় চিন্তা করি, মানে আমার কনসেপ্টে এই টাইপের কনসেপ্ট যে আমি যদি আপু আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন, ওই স্পেসটা আমি দিয়ে দিই উদ্যোক্তাদেরকে। হ্যাঁ, একটা কথা বলি, এখন কিন্তু হচ্ছে ভীষণ প্রতিযোগিতামূলক টাইমটা, তাই না? যে হচ্ছে এই উদ্যোক্তা যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন, তাদের মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা চলে, এবং তাদের মধ্যে কিন্তু একটা মৌন বিদ্বেষ চলে। তো এই সব কীভাবে ম্যানেজ করেন? আপু এটা বলতে গেলে তো মানে অনেক হিউজ, তাই না? আমি আমার সাথে যেসব উদ্যোক্তারা থাকে এবং কাজ করে, আমি সবসময় তাদেরকে বলি, দেখো প্লিজ, পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে, তোমরা কেন নেগেটিভটাকে কাট করো না, কাট করে দাও, পজিটিভগুলো দেখো মনে করো লাইক এখানে একটা ক্যান্ডেল আছে, সুইট একটা স্মেল বের হচ্ছে, তাই না? বাইরে একটা এই স্মেলটার মতো বাইরের স্মেলটা না, হ্যাঁ ওইখানে তো দোষ থাকবেই, আমরা ওই দোষগুলোকে অ্যাভয়েড করি। তা আমি কিন্তু কাউন্সেলিং এইটা সবচেয়ে বেশি দরকার আমার কাছে মনে হয়। আমি ছোট্টবেলা থেকে আমার বাবা মা আমাদেরকে কাউন্সেলিং করাতো, আমার চাচা এখনও স্টিল নাও করাচ্ছে, তাই না? এই কাউন্সেলিং করে 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 আমি দেখেছি এক সংগঠন আরেক সংগঠনকে অনেক প্রচুর রেশারেশি। এখন আমার কথা হলো যে আপনি যদি ভালো থাকেন আমি ভালো থাকবো, আমি কেন ওই বৈষম্যটা তৈরি করতে যাব? এটা নিয়ে কিন্তু অনেক মানে কষ্ট হয়। আমি চেষ্টা করি যে আমার গ্রুপে যারা আছে আমি সবার সাথে মিলেমিশে একতা এবং সততা, এই একতা জিনিসটা তৈরি করতে গিয়ে কিন্তু ক্রিয়েট করা কিন্তু অনেক কঠিন। বলবো যে আপনাকে না আমি ফুললি পেরেছি, এটা কিন্তু ভুল বলা হবে।
তাই না? আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কোনো একটা ওই মেলায়, হ্যাঁ, যে মেলাগুলো ইভেন্টগুলো যে করা আয়োজন করা হয়, সেখানে হচ্ছে কি সব যারা নারী উদ্যোক্তা থাকে, তারা যারা অংশগ্রহণ করে, তাদের আশা থাকে, সবার তো একটা আশা থাকে যে আমার সর্বোচ্চ সেলটা Sell হবে। হোক। কিন্তু যখন সর্বোচ্চ সেলটা হয় না, তখন তারা কিন্তু অনেক ধরনের মন্তব্য করে। এইটা কিভাবে করেন? আমি আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিচ্ছি। আমি যখন আমার আমার ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে আমি 3টা প্রোগ্রাম করেছি। একটা হলো 10ই জানুয়ারিতে, ডেটটা যদি ভুল না হয়ে থাকে, নারী ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্মেলন। সেখানে অর্ধ শতাধিক সংগঠনকে আমি ইনভাইট করি। হ্যাঁ, ইনভাইট করি। কোথায় করি? আমি আমার বাসায় ইনভাইট করি। তার মানে কি, অর্ধ শতাধিক নারী এবং যারা সংগঠনের ওনার সবাই ওখানে এসেছিল আমার বাসায়। আমি তাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, মানে তোমার ভালোবাসাটা এবং তুমি শিক্ষা লাভটা, তোমার যে সে গ্রুমিংটা পরিবার থেকে হয়। তাহলে আমার প্রথম প্রোগ্রামটা আমি কিন্তু ইচ্ছা করলে পারতাম অন্য একটা রেস্টুরেন্টে বা কোনো একটা অন্য কোনো ভেন্যুতে করতে। আমি করেছি আমার বাসায়, এবং আমার ডাকে ওখানকার যত সংগঠনের যারা ওনার আছে সবাই এসেছে। আমি চেষ্টাও করেছি তাদেরকে এই জিনিসটা অ্যাটলিস্ট বোঝানোর জন্য। ওই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করি না। তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি, সবাই একসাথে কাজ করি। একসাথে, রাইট, একসাথে কাজ করি। আমি কেন মনে করব না যে আমি যদি মনে করি আজকে জাকিয়া আপু যদি ভালো থাকে, জাকিয়া আপু যদি উঠে যায়, তাহলে আমি উঠে যাব। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা সবার মধ্যে আনা খুব টাফ অবশ্য। তবে আমার কাছে মনে হলো কাউন্সিলিংটা অনেক বড় একটা ফ্যাক্টর, এবং আমি কিন্তু কাউন্সিলিং করি প্রত্যেকটা উদ্যোক্তা। আরেকটা প্রশ্ন করেছেন, সেল হয়, যাদের সেল হয় না। তা আমি তারপরে আমার সম্মেলনের পর আমি করেছি হলো গিয়ে প্রোডাক্ট ডিসপ্লে করা, পণ্য প্রদর্শনী করা আর কি, উদ্যোক্তাদেরকে। হ্যাঁ, তো আমি উদ্যোক্তাদেরকে নিয়ে প্রোডাক্ট প্রদর্শনের জন্য আমি তাদেরকে কল করলাম। ওখানে অর্ধ শতাধিক নারী আমার ডাকে চলে আসছে। তাদেরকে আমি কি করেছি, আমি একেবারে অল্প একটা বাজেটের রেজিস্ট্রেশন করতে বলেছি। ওই বাজেটটা আমি এখন হয়তো একদম অল্প, একেবারেই অল্প, ইচ্ছা করে বলেছি দেখো কাজ করতে কেমন হয় এবং একটা ইভেন্ট ক্রিয়েট করতে কেমন হয়। এতই অল্প ছিল, বললাম না অর্ধ শতাধিক নারী তখনও উপস্থিত ছিল, তাই না? এটা নিয়ে অনেক আমার স্বতঃস্ফূর্ত ছিল। আমি যেটা, হ্যাঁ অবশ্যই, তখন আমি এমন করেছি, আমি এমন কতজনকে ইনভাইট করেছি। আমার চাচা তো ছিলই, ডক্টর গোলাম সান্দানী ফকির, তো উনি তো ছিলই, প্লাস আমার ছোটো চাচা কুদ্দুস ফকির, উনিও ছিলেন। তো আমার চাচা, আমার পরিবারের মেইন আমি যেটা করেছি, আমার পরিবারের লোকদেরকে আমি, তোমাদের একটা শর্ত, আমার বন্ধুবান্ধব প্লাস আমার পরিবারের লোকজনদের, তোমরা উদ্যোক্তাদের কাছ থেকে কেনাকাটা করবা, কিনবা। ওটা হোক 10 টাকার জিনিস, হোক 100 টাকার, হোক 20 টাকার, হোক 30, যত টাকার, যার টেবিলে যেটা আছে তোমাদের কেনাকাটা করতে হবে। তা আমিও ইনভাইট করেছি ওইসব গেস্টদেরকে, যাতে উদ্যোক্তারা হ্যাপি হয়। ওদের কিছু সেল, ওরা আসবে এত কষ্ট করে, ওরা সিএনজি দিয়ে আসছে, কেউ রিক্সা দিয়ে আসছে, ওই প্রোডাক্টগুলো আনতে ওদের কষ্ট হচ্ছে না। ওই জিনিসটা তোমার মাথায় আছে। আচ্ছা, এক্ষেত্রে প্রচার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচারটা কিভাবে করেন? আচ্ছা, আমি সেটা হলো গিয়ে, আমি একটা এটা সোশ্যাল মিডিয়া থেকে আমি করেছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে করেছি পুরাটাই। আমি একটা ভিডিও ক্লিপ ছেড়েছি। আমি টাইম টু টাইম বলছি যে আপনাদের যে প্রোডাক্টগুলো আসবে, সে প্রোডাক্টগুলো অবশ্যই সেল করার ব্যবস্থা আমি আপ্রাণ চেষ্টা করছি। আমি আমার দিক থেকে আমি আপ্রাণ চেষ্টা করছি যে না, আপনাদের প্রোডাক্ট সেল করার ব্যবস্থা করা হচ্ছে। এবং শুধু নট অনলি এটা যে তাদের প্রোডাক্ট আমার দেশের লোক কিনবে, আমাদের দেশের মানুষরা কিনবে, ওই বাইরে আছে, দেশের বাইরে আছে, ওইখান থেকে আমার এক উদ্যোক্তা সাবরিন হক, সেও রন্ধনশিল্পী, তাকে আমি ভিডিও কলের মাধ্যমে অ্যাড করেছি। এবং ওই প্রোগ্রামে ভিডিও কলের মাধ্যমে সে পুরা 100 জন, 120 জনের মতো উদ্যোক্তার মনে নাই ঠিক ছিল। ভিডিও কলের মাধ্যমে প্রত্যেক উদ্যোক্তাদের
সে জিনিসগুলো দেখলো এবং তাদেরকে আশ্বস্ত করলো যে আমি দেশে আসব এবং আপনাদের জিনিসগুলো অবশ্যই কুমকুম আপুর শোরুমে রেখে যাবেন, আমার পছন্দ হলে আমি নিয়ে যাব, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সে আরও হ্যাপি হলো, সে আরও হ্যাপি হলো। এই যে আমি কতগুলো কী কাজ করলাম, আমি উদ্যোক্তাদেরকে আশা দিলাম, দেখো তোমাদের প্রোডাক্ট কিন্তু দেশের বাইরে যাবে এবং যেসব গেস্ট এসেছে আমি আমার দিক থেকে চেষ্টা করব, রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমি সোশ্যাল মিডিয়াতে বারে বারে আমি ভিডিও ক্লিপ ছাড়তাম, তোমরা আসো, তোমার প্রোডাক্ট সেল হবে এবং দেখবে 8-10 দেখবে এবং তোমার যদি আমি আবার এই কথা বলেছি, মনে করেন যদি সেল না হয় তাহলে কি হবে? ঠিক আছে, একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তার সাথে বন্ধুত্ব হবে, একজন এন্টারপ্রেনারের সাথে আরেকজন এন্টারপ্রেনার বন্ধুত্ব হবে, কার্ড আদান প্রদান হবে, তুমি কোথায় থাকো এবং অনেক কিছু জানবে তারা। এবং হ্যাঁ, আচ্ছা তোমার পরে, আচ্ছা তুমি এটা কোনখান থেকে কিনলে বা তুমি এটা কী করলে, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ, কোন ইভেন্টটা, এই যে একটা আলাপচারিতা, এই যে একটা কথোপকথন, সেটা তো হবে। কারণ আমি তো এতটা কনফিডেন্স ছিলাম না যে আমি যাদেরকে বলেছি তারা কিনবেই, মানে কনফিডেন্স ছিল। ভবিষ্যৎ পরিকল্পনা কি তাদেরকে নিয়ে? আমি কিন্তু এর মধ্যে দেশের বাইরেও গিয়েছি, নেপাল আর ইন্ডিয়াতে, 2 জায়গায় আমার বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে গিয়েছি। আমার খুব ভালো লেগেছে, সেই জিনিসটা আমার বলা হয়নি। এটা কিন্তু আমি কেন কথাটা বললাম, যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, আমার মনে হয় যে মানে এই আনন্দটা আর মানে এই ভাই বোনরা তো অবশ্যই করে, তাই না? সবচেয়ে বেশি খুশি হতো, সবচেয়ে বেশি খুশি হতো, এটা বাবা দেখে যেতে পারেনি। আমার বাবা 21 কোভিডে মারা গিয়েছেন। আর আপনি যেটা বলছিলেন আপু, মানে তাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? অনেক। আমি চাই যে আমাদের উদ্যোক্তা, আমি বলবো না আমার উদ্যোক্তা, তাদেরকে আমি ফ্রি করে দিয়েছি। আমি বলেছি যে তুমি যে শুধু ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন নারী উন্নয়ন উদ্যোক্তাতে থাকবে তা না, চারিদিকে তোমাদের প্রসারতা তুমি বাড়াবা। তোমার প্রোডাক্ট, তোমার পণ্য, তোমার প্রোডাক্টের মান এবং গুণগত মান যদি ভালো থাকে, অবশ্যই যে ক্রেতা যে কিনতে আসবে অবশ্যই সে নিবে, বারবার তাকে কল করবে। এবং আরেকটা বুদ্ধিও শিখিয়েছি, আমি বললাম আমি কাউন্সিলিং করে কাস্টমার ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার, হ্যাঁ, কাস্টমার ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার না। এখন এই জিনিসটা, আপুর ড্রেসটা খুব সুন্দর, তাই না? এখন আপু এই ড্রেসটা আমি একজন কাস্টমারের কাছে আমি সেল করব, আমাকে কিন্তু এটার ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে হবে এবং তাকে আমাকে আশ্বস্ত করতে হবে, সেই জায়গাটায় সেই কাস্টমারকে আমার বিশেষ স্থাপন করতে হবে যে না দেখো, আমার প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ দায়ভার আমার, যদি কোনো কিছু হয় তুমি আমার কাছে নিয়ে এসেন, আপনি আমার কাছে নিয়ে আসবেন। এইভাবে কাস্টমার বা ক্লায়েন্টকে করা, আমি যেটা করেছি, আমি আমার উদ্যোক্তাকে তাই করি, আমি স্টিল না তাই করছি। আচ্ছা, ওটা তাই করছি। তারপরে আপনি নেপালে গেলেন, ওখানে কতটুকু সাকসেস হলেন? আচ্ছা, নেপালে প্রথম গিয়ে কলকাতায়। আমার কাছে নেপালটা, আমি তার আগে মজার একটা কথা বলি, আমি কখনো তো আমার হাজব্যান্ডের সাথে বিভিন্ন সেমিনারে, তো যেহেতু ডাক্তাররা তো সেমিনার তো যেতেই হয়, তাই না? তো আমি সবসময় সেমিনারে যেতাম তার সাথে। তার সাথে যখন সেমিনারে যেতাম তো কী হতো, 3 দিন সেমিনার তো হতো, তা আমি তো আমার রুমে থাকতাম, রাইট? সে তো সেমিনারে চলে যেত। তো আমি কি করতাম, আমি রুমে থাকতাম, আমি হয়তো আশেপাশে মানে দেখতাম, সেমিনার শেষ যখন রাতে যখন ডিনার হতো, সেই ডিনার হয়তো আমি যেতাম, তাই না? যেতে হতো আর কি আমাকে। কিন্তু ওই 3 দিন কিন্তু আমার কোনো কাজ ছিল না, কারণ তার সেমিনার ছিল, তাই না? তার সায়েন্টিফিক সেমিনার, যাই হোক তাদের তো সেমিনার থাকে। তো যেটা হচ্ছে যে যখন আমি গেলাম আমার সেমিনারে, তখন আমার এত ভালো লেগেছে, আমি না মানে আমার হাজব্যান্ডটা বোকা হয়ে গেছে, কী ব্যাপার, মানে কুমকুম, তখন সে একটা ভয় পাচ্ছিল যে কখনো তো আমি তাকে ছাড়া যাইনি কোথাও, মানে দেশের বাড়ি তাকে ছাড়া আমি যাইনি, তাকে নিয়ে আমি গিয়েছি, তাই না? তখন আমাকে বলেছিল যে আচ্ছা কুমকুম, তোমার সিকিউরিটি মানে এটা ওটা উঠে হয়ে রেখো, তোমার পাসপোর্টটা এরকম, এই যে আমাকে সব গাইডলাইনগুলো দিচ্ছে আর কি। আমার কনফিডেন্স লেভেলটা সে বাসা থেকেই তৈরি করে দিচ্ছিল। কুমকুম দেখো, তুমি যে হোটেলে থাকবা সেই হোটেলের রুমের চাবিটা, ফোন নাম্বারটা, এগুলো সব কিছু বোঝাচ্ছিল আর কি। কারণ সে বোঝাচ্ছিল যেহেতু আমি এবারে একা যাবো, এই কারণে আমার সংগঠন দিয়ে গিয়েছি, আর অনেক অন্যান্য উদ্যোক্তারাও ছিল। তখন ওইখান থেকে কিন্তু আমি যখন যাই, নেপালে যখন যাই,
বিশ্বাস করবেন, আমি যখন ওখানে যাই, ওই সেমিনারে যাই, তখন আমার কাছে মনে হচ্ছিল ওটা আমার ঈদের দিন। কারণ আমি আমার যোগ্যতায় আমি ওই সেমিনারে গিয়েছি এবং আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, আমি বলতে পেরেছি। এবং বাংলাদেশ এবং নেপালের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা, এই যে একটা বলা, এই যে একটা কথা বলা, আমার দেশকে বলা, আমি একটা বাংলাদেশি মেয়ে, হ্যাঁ আমি আসছি, মানে এটা একটা অন্যরকম ফিলিংস। সেটা হয়তো আমার লেখায় আমি লিখেছি, তাই না? আচ্ছা, ওটা আমার লেখায় আছে, মানে ওটা আমার সবচেয়ে খুব ভালো লেগেছে। এটা সত্যি কথা। কিন্তু আপনি যখনই, আপনি তো আরও বড় মাপের মানুষ, আপনি যখনই যাবেন দেশের বাইরে, বাংলাদেশকে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন, এর চেয়ে আনন্দের কোনো কিছু আসলে নেই। আমরা জীবনে অনেক কিছু পাই, যেমন হচ্ছে প্রথমে বাবার পরিচয়টা আসে, হ্যাঁ, তারপর হাজবেন্ডের পরিচয়টা আসে, কিন্তু যখন আমরা নিজের পরিচয়ে কোনো একটা কাজকে সাকসেসফুল করতে পারি, তখন হয় কি সমস্ত কিছুকে ছড়িয়ে যায়। তখন ওই যে আনন্দ, এটার কোনো মানে ইয়ে হয় না, তাই না? এটা এক্সপ্লেন, এই ফিলটা গভীর, মানে অনেক গভীরতা, অনেক গভীরতা, অনেক এবং গভীরতা। এই গভীরতা আমি বললাম না যে আমি হয়তো আমার লেখা আমি প্রকাশ করতে পারবো। আমি এটা- লেখালেখিতে একটু পরে এসেছি, তার আগে হ্যাঁ, আমি একটা প্রশ্ন অবশ্যই। করি। যেহেতু আপনি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন, এবং অনেক নারীরা একটা কথা বলে থাকে, সব সময় বলে হুম, যে বাবার বাড়ি থাকলে, বাবার বা হাজবেন্ড থাকলে বলে যে আমার বাবা আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে, অথবা বলে আমার হাজবেন্ড আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে। মানে সে যে কাজ করছে হুম, হুম, সে এটাকে বলে যে না, আমার হাজবেন্ড আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে। আচ্ছা, সাপোর্ট করা এটা একটা আলাদা জিনিস, হুম, হেল্প করা এটা একটা আলাদা জিনিস। কিন্তু এই যে নারীরা বলে থাকে, অধিকাংশ নারী, হুম। যে আমাকে আমার হাজব্যান্ড স্বাধীনতা দিয়েছে, ফ্রিডম দিয়েছে, মানে এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ফ্রিডমটা তো আপনি মানুষ একজন, মানে এটা আপনার পাওনা, একজন মানুষ হিসেবে পাও না। আপনি কি চুজ করবেন এটা আপনার একান্ত নিজস্ব ধারণা। হ্যাঁ, তো এখানে এই কথাটা কতখানি আপনি বিশ্বাস করেন? স্বাধীনতা যেটা, স্বাধীনতার কি আমি স্বাধীন, মানে আমার আমার হাজবেন্ড বলেন, বাবা বলেন, আমি একেবারে উড়ন্ত একটা পাখি, রাইট? হ্যাঁ, ওটা একটা উড়ন্ত পাখি, আমার যা খুশি আমি তা করব। কিন্তু ওই যে বললেন না যে মানে স্বাধীনতা কিন্তু অনেক প্রকার। এখন আমার বাবা আমাকে বাধা দিবে না, আমার হাজবেন্ড আমাকে বা একেবারে আমাকে সাপোর্ট করছে। সাপোর্ট এবং স্বাধীনতা দুটার মধ্যে অনেক পার্থক্য। তার মানে এই না যে আজকে আমি এখানে এসেছি, আমি একদম রাত 1টা-2টা পর্যন্ত থাকবো, আমার হাজবেন্ড কিন্তু সেই স্বাধীনতা দেয়নি। অতএব আমি কিন্তু নারীদেরকে নিয়েই কাজ করছি। আমার কথাটা হচ্ছে হুম, যে আপনি একজন মানুষ, হুম। আপনার কিন্তু নিজস্ব বুদ্ধি এবং বিবেক রয়েছে, যে আপনি রাত 2টোর পর বা রাত 12টার পর বাইরে থাকবেন না, বা কতটুকু থাকা যাবে এটা হুম। কিন্তু আপনি ভালো করেই জানেন। হুম, হুম। তো এই যেহেতু আপনি ভালো করে জানেন, আপনি একজন বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, সো আপনি জানেন আপনার কতখানি আপনাকে মানে সীমানা পার হতে হবে, হুম, হুম, আর হুম। কতখানি আপনি পার হবেন না। তো আমরা অনেক সময় বলে থাকি যে কথাটা, যে হাজবেন্ড আমাকে কাজ করার স্বাধীনতা দিয়েছে বা ওই জিনিসটি করার স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, এটা বেশিরভাগ মেয়েরা বলে থাকে। আমি এটাই বলছি যে আচ্ছা। যে এটা না বলে বলুক মেয়েরা যে স্বাধীনতা তো আমার নিজের, নিজে আমি মানুষ হিসেবে স্বাধীনতা আমি আমি ভোগ জন্ম- করব, এটা আমার জন্মগত একটা অধিকার। অধিকার। হ্যাঁ, তো হাজব্যান্ড আমাকে আমার পাশে থাকবে, বা আদার্স আমার বাচ্চারা আমার পাশে থাকবে, আমি যেমন পাশে থাকি, হুম, হুম। আমরা যেমন নারীরা যেমন পাশে থাকে। সো এটা হচ্ছে হবে কি যে একজন আরেকজনের কাজে হেল্প করা, পাশে থাকা, পাশে থাকা, বা শেয়ার করা। শেয়ার, রাইট, শেয়ার, হ্যাঁ, শেয়ারিং করা, হ্যাঁ। এইটা। আর স্বাধীনতা জিনিসটা কিন্তু একদম আমার কাছে মনে হয় আলাদা, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়ে থাকে অনেক যে আসলে। মেয়েদের যে সিকিউরিটি নিয়ে চিন্তা করে পরিবার, রাইট, রাইট। আচ্ছা এটুকু নিয়ে চিন্তা করে, কিন্তু পাশাপাশি যদি আমরা আরেকটা রূপ দেখি, সেটা হচ্ছে আমাদের হাজবেন্ডরা বা পুরুষরা হ্যাঁ, যখন হচ্ছে তাদের কর্মক্ষেত্রে থেকে রাত 12টা, 1টা, 2টো সময় বাসায় ফেরে, তখন কিন্তু নারীরা কিন্তু অপেক্ষায় থাকে কখন আসবে, কখন আমি তাকে খাবারটা দিব, কোনো অভিযোগ করে না। হ্যাঁ, কেন নারীরা জানে যে হচ্ছে কাজ করে ফিরেছে, খুব
ক্লান্ত হয়ে ফিরেছে, তার এখন রেস্টের দরকার, এবং এই সাপোর্টটা কিন্তু নারীরা দিয়ে থাকে। আমি বলতে চাচ্ছি এই সাপোর্টটা, ঠিক এই সাপোর্টটাই নারীরা পায় না। একদমই না। হ্যাঁ, তো নারীরা যখন অসুস্থ হয় তখন কিন্তু আরো মানে ভীষণ করুণ একটা দৃশ্য, অনেক করুণ। মানে আমি ডাক্তার ওয়াইফ তো, আমি খুব ভালো করে জানি। আমি কারণ আপনার কথা কেটে আপনি নিলাম। বলেন যে হচ্ছে আপনি যখন অসুস্থ হন তখন আপনার পাশে কয়জনকে পান? না, সেটা হলো গিয়ে যেহেতু আমার দিকটা, আমি শুধু আমার ক্ষেত্রে বলি, যেহেতু সে একজন ডাক্তার, সে হয়তো ওই জিনিসটা খেয়াল করা, আচ্ছা কী হলো না হলো, আচ্ছা আমার মেডিসিনটা তো তাকে দিতে হবে। ডিপার্টমেন্টটা যদি তার হয়ে থাকে, ইএনটির প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে মেডিসিনটা কিন্তু তাকে দিতে হবে। তো সো ইএনটির প্রবলেম হলে তাকে দিতে হবে। অন্যান্য ডিপার্টমেন্টেও যদি আমার কোনো সমস্যা থাকে, তাহলে ডাক্তারকে কিন্তু তাকেই কল করতে হবে, তাই না? যেহেতু আমার হাজব্যান্ড ডাক্তার, সেক্ষেত্রে আমার প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। এবং আমি যে আমার বাসায় যেসব পেশেন্ট থাকতো, যেসব রুগী, ক্যান্সার থেকে আরম্ভ করে, জিবিএস থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পেশেন্ট কিন্তু আমার বাসায় রেখে থেকে খাওয়ায় সুস্থ করে অনেকে দুনিয়া থেকে চলেও গিয়েছে, তাই না? দুনিয়া থেকে যে চলে যায় সেটা তো আল্লাহর হুকুমের ব্যাপার, তাই না? ওটা ওই কাজও কিন্তু আমি করেছি, তাই না? আপনার জীবনে এমন কোনো কাজ করেছেন যেটা কেউ জানে না, যে খুব যেটাকে নিয়ে আপনার গর্ব হয় কিন্তু আপনি আসলে কাউকে বলতে চান না? ওটা অজানাই থাকুক, ওটা তো এখন আপনি কিন্তু আসছেন আমি কিছু বলতে চাই অনুষ্ঠানে, এখানে কিন্তু মানে মনের কথা বলতে হবে। মানে আমরা চাই যে এমন কিছু কথা আপনি বলেন, মানে আপনাদের মুখ থেকে শুনি, যেটা হচ্ছে আমরা পাবলিককে জানাতে চাই, যেটা আপনি কখনো কোথাও বলেননি, সেটা এখানে শুনতে চাই। আমার যেটা বলতে ইচ্ছা করে যে আমি কিছু বলতে চাই আর কি। আমি কিছু বলতে চাই প্রথমত, আসলে এই যে বললেন না, এতক্ষণ যে আমাদের যে কথোপকথন আলাপ আলোচনা হলো, তো কী হলো যে বাধা, স্বাধীনতা, এটা সেটা, বাচ্চা লালন পালন করা, পারিবারিক সমস্যা তা থাকবেই। একটা মা যখন হয় তখন তো তাকে 10 মাস মানে একটা প্রবলেম, তারপর বাচ্চাকে বড় করা, লালন, এই যে কিছু সময় আমি নষ্ট করেছি। হ্যাঁ, আমি নষ্ট না করলেও পারতাম। হ্যাঁ, ওই সময়টা যদি আমি বাচ্চা এমন যে রাধে সে চুলো বাঁধে, তা আমার কাছে মনে হয় তো কি আমি খুব মানে প্রায়োরিটি দিয়েছি আমার বাচ্চাকে, যে না সে জানি আমার কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট, যেহেতু আমার হাজব্যান্ড ডাক্তার, সে সারাক্ষণে তাকে মানে বাসা বাড়িতে থাকতে হয়, তো সো আমি ফুল টাইম আমার বাচ্চাদেরকে দিতাম। তখন আমি আমার ক্যারিয়ার থেকে একটু সরে এসেছি। তখন আমার কাছে মনে হতো যে না, যেই মাটা অফিসে জব করছে বা চাকরি করছে বা বিজনেস করছে, তার কি বাচ্চা কাচ্চা নাই? তখন ওই ভুলটা আমি করেছিলাম। আমার কাছে মনে হয় তখন যে চাকরিগুলো আমি পেয়েছি, যে অফারগুলো পেয়েছি, সেটা আমার ধরে রাখা উচিত ছিল। আমি করেছিও, আমি কাজ করেছিও, কিন্তু আমার সারাক্ষণই ওইটা মাথায় ঘুরতো। আমি হেল্পিং হ্যান্ড রেখে দিয়ে আসলেও ওই জিনিসটা আমার মানে বাচ্চাদের চিন্তাটা বেশি করছে, এই কারণে পরবর্তীতে আপনাকে চাকরি ছাড়তে হয়। আমি চাকরিও করেছি, ওই যার কারণে চাকরি ছাড়তে হয়েছে। এবং বিজনেসটা যেহেতু নিজের, ওটা তো আমি আমার মতো করে বাচ্চাকে সেট আপ করে হেল্পিং হ্যান্ডের কাছে দিয়ে টিয়ে, মার কাছে দিয়ে টিয়ে আমি ম্যানেজ করতাম, বোনদেরকে ম্যানেজ করতে পারতাম। কিন্তু একেবারে একটা না, 9টা 5টা অফিস, তো একেবারেই বাসা থেকে একেবারে বিচ্ছিন্ন। একটা মায়ের জন্য আমার মনে হয় যে সবচেয়ে পাওয়া এবং গুড টাইম যেটা আমরা বলি, সন্তান কিন্তু একদিন বড় হয়ে যাবে, সন্তান কিন্তু তখন মায়ের তেমন দরকার পড়বে না, মাকেও দরকার পড়বে না, সন্তানকেও মায়ের দরকার পড়বে না। কিন্তু ওই যে টাইমটা তারা যে জন্ম নিল, তারা পেটে থাকলো 9 মাস, তারপর তারা বেড়ে উঠলো, তাদের যে এই সময়ের যে স্মৃতি, তাদের যে এই যে আদো আদো মুখে কথা বলা, এগুলো কিন্তু মায়ের জন্য বিশাল পাওয়া। হ্যাঁ, কারণ ওরা যখন বড় হয়ে যাবে, 10 বছর বয়স হয়ে গেলে কিন্তু তখন তাদের একটা নিজস্ব সার্কেল তৈরি হয়ে যায়। ধীরে ধীরে কিন্তু তারা যখন কলেজ থেকে ইউনিভার্সিটিতে চলে যায়, তখন কিন্তু দূরত্ব বেড়ে যায়, তখন কিন্তু আর প্রয়োজন পড়ে না, একদমই না। হ্যাঁ, আমি মনে করি যে একটা নারীর জন্য বা একটা প্যারেন্টসের জন্য বাচ্চাকে সময় দেওয়াটা, এটাও তার একটা মানে
মানে আমরা যদি মনে করে থাকি যে আমরা লস্ট করলাম ওই টাইমটা, এটা না, এটা একটা গুড টাইম। হ্যাঁ, তা অবশ্যই ঠিক এই কথা। স্মৃতিগুলো এনজয় করা। হ্যাঁ, যে এখনো বাবা মা হতে পারেনি সে কিন্তু জানে না যে জি। আসলে সন্তান যে কি কি জিনিস। জিনিস। হ্যাঁ, সন্তানকে ভালোবাসা, সন্তানের সবকিছু যে কতটা আদরের। আদরের। আর বাবা মার কাছে মানে সর্বোচ্চ প্রিয় হচ্ছে তার সন্তান। হ্যাঁ, এটা তো আমার আল্লাহ। মানে এই সময়টা এনজয় করা ভালো। আমিও হ্যাঁ, তাই করেছি। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে যদি কেউ আফসোস করে থাকে যে না আমি আমার বাচ্চার জন্য ওই কাজটা করতে পারিনি, ওটা করতে না, এটা পারিনি, জন্য আমার কিন্তু না, এটা তার একটা গুড টাইম ছিল। হ্যাঁ, আমি যখন আফসোস করি তখন আমার হাজব্যান্ড আমাকে বলে, দেখো কুমকুম, আমি কিন্তু তাহলে ওয়ার্কিং লেডি বিয়ে করতাম, তাই না? আমি একজন ডাক্তারি বিয়ে করতাম, তাহলে আমি মানে চাকরিজীবী মহিলা বিয়ে করতাম, তাই না? তা আমি বিয়ে করেছি না, আমার সন্তানগুলা জানি থাকে মার আদরে, প্রত্যেকটা জিনিস জেনে বা দেখে। এই যে সন্তানকে এই সময়টা, যে আপনি যে কথাটা বললেন, এই যে তাদের হামাগুড়ি দেয়, ছোটো থেকে বড় হয়, এই যে তাদের আদো আদো কথা, এইসবগুলো যেন মিস না হয়। এটাও একটা মার গুরুত্ব কিন্তু অনেক বড়। একটা আমার 9টা 5টা অফিস থেকে করা থেকে একটা মা সংসারে কি কাজ করছে, এইটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আরেকটা কথা যে আপনি অনেক মূল্যবান একটা কথা বলেছেন। চাকরি ছাড়াও কিন্তু অনেক কিছু করার আছে, তাই হ্যাঁ, না? ডেফিনেটলি। যেমন এখন যে কাজটা আপনি করছেন, এটা কিন্তু আপনার সন্তান আপনার পাশে খেলছে। হ্যাঁ, আপনি কিন্তু হাত দিয়ে কিছু তৈরি করতে পারেন, বা আপনি লেখালেখিটা করতে পারেন। আপনি লেখালেখিতে আসছি, মনে করেন যে আপনার বাচ্চা খেলছে, আপনি খাওয়াই দিলেন তাকে, তারপর তাকে ক্লিন করে দিলেন, সে তার নিজস্ব খেলনা টেলনাগুলো নিয়ে খেলছে, পাশে আপনি খাতা কলম নিয়ে লিখছেন, তাই না? এটাও কিন্তু একটা ওয়ার্ক। হ্যাঁ, তা তো অবশ্যই। দুটো কাজে কিন্তু একসাথে হচ্ছে। এক পাশে হচ্ছে আপনার সন্তান লালন হচ্ছে, আরেক পাশে কিন্তু আপনার একটা ওয়ার্ক হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা কাজ হচ্ছে। কাজটা হতে পারে কেউ হয়তো নাচতে ভালোবাসে, কেউ গাইতে ভালোবাসে, কেউ হয়তো লিখতে ভালোবাসে, কেউ ড্র করতে ভালোবাসে, যে যেটা করতে পছন্দ, কেউ রান্না করতে পছন্দ করে। এই জন্য বলছি যে সন্তান লালন পালন করার পাশাপাশিও কিন্তু আমাদের অনেক কিছু করার রয়েছে। কেউ যদি মনে করে যে না আমার সন্তানের জন্য আমি কিছুই করতে পারলাম না, এই কনসেপ্টটা হচ্ছে রং। হ্যাঁ, আমরা চাইলেই আমরা অনেক কিছু করতে পারি। যেমন আপনি এখন যে কাজটা করছেন, হ্যাঁ, তো আপনার লেখালেখি কবে থেকে শুরু হলো? আমি আসলে এটা শুরুটা কি, আমি আমার মনের কথাটা শুরুটা এটা আমি ছোটোবেলা থেকেই লিখতাম। মানুষ চিঠি লিখে না, বাবাই আমাকে বলতো যে আমাদের একটা টপিকস দিয়ে দিত যে তোমরা আজকে এই বিষয়ে লিখবা। ওটা আব্বা বৃহস্পতিবার দিন আব্বা আমাদের ভাই বোনদের কাছ থেকে জমা নিত আর কি, যে কোনো টপিক, ওই যে একটা লেখার একটা অভ্যাস আর কি, ওরকম লিখতাম। আমার একটা ফ্রেন্ডকে আমি চিঠি লিখতাম, ওই ফ্রেন্ডটা আমাকে চিঠি লিখতো, মানে লেখার একটা প্র্যাকটিস যেটা। হ্যাঁ, ও হলো ডক্টর ফারনাল মেহতা। তো এই যে চিঠি আদান প্রদান, একটা লেখার এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটা। আর মাকে দেখতাম, মা প্রচুর গল্পের বই পড়তো। আচ্ছা, হ্যাঁ, আমি দেখেছি যে মার বালিশের নিচে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো ওরকম মা লেখালেখি করতো না, বই পড়তো। তো চাচা, আমি যেহেতু বাবা চাচা ওই ফ্যামিলি থেকেই আমার বেড়ে ওঠা, চাচারা তো লিখতো, তাই না? তো ওইখান থেকে আমি যে খুব অল্প বয়স থেকে লেখালেখি আরম্ভ করেছি তা না। আমি দেখেছি যে মনে করেন 9-10 বছর হবে, আমি কোথায় লিখতাম? কাগজে কলমে। যখনই যেটা মনে পড়তো, আমার মনে যখনই যেটা পড়তো ঠাস করে আমি লিখে ফেলতাম। 1-2 লাইন আচ্ছা আমার এটা খুব ভালো লেগেছে, এই লাইনটা আমি লিখলাম। আমার মনে যেটা আসতো সাথে সাথে আমি লিখে ফেলতাম। আর এখন যেটা করি, এখন হলো মোবাইলে করি, এই 4-5 বছর ধরে মোবাইলে করি। কিন্তু আমার অনেক লেখা আছে যে কাটা ছেড়ে এক জায়গায় এই কথাটা মনে পড়ছে, আমি কেটে আবার আরেকটা লিখলাম, আমার মনের কথাটাই। আমি কোনো কঠিন বাংলা ওই বাংলার সিনোনিমস এত কঠিন, আমি কোনো বাংলা ওয়ার্ড আমার লেখায় নেই। আমার লেখায় প্রকাশ হয়েছে, হ্যাঁ, ওটার এডিটিংয়ের কাজ চলছে, অতি শীঘ্রই ওটা অবশ্যই হবে, আশা করা যায়। 21শে মেলায় না, 21শে মেলায় তার আগেই আমার হয়ে যাবে আর কি, তার আগে হয়ে যাবে। আর একটা কাজ, লেখার কাজ শুরু করছি, এটা অবশ্য নতুন ইনিশিয়েটিভ আমি নিয়েছি, সেটা হলো নারী কথন বলে আমি
আচ্ছা আচ্ছা। ওটা পারা আপনার- যাচ্ছে না আসলে। টপিকস কি থাকে, মানে কি নিয়ে লিখতে ভালো ওই যে লাগে? আমি যে কবিতাগুলো, ওটা আমার কবিতার বই। আচ্ছা, ওটা আচ্ছা। আমি আমি তো একটু চঞ্চল টাইপের, হ্যাঁ। তো আমি যখন যেখানে যাই, আমার কাছে নেচার আমার অনেক পছন্দ। তা আমার নেচারের সাথে একটা ভালোবাসা যেটা বলে, আমার লেখা পড়লে আপনি বুঝতে পারবেন যে ওই প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতিটাকে আমি মানুষ রূপে বলেন, একটা যে রূপে বলেন, ওটাকে কিন্তু আমি সেই নেচারটাকেই অনেকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। না, চেষ্টা করলে অনেকে আমার কবিতাগুলো পড়লে হয়তো ভাববে যে না, এই লেডি লিখেছে কিন্তু একটা মানুষকে নিয়ে, কিন্তু না, আমি ওই প্রকৃতি বা ওই চারটাকে নিয়ে লিখেছি। আমি সেই সূর্যটাকে নিয়ে লিখেছি, ওই পাহাড়টাকে নিয়ে লিখেছি। আমার লেখার মধ্যে কিন্তু প্রত্যেকটা কবিতা কিন্তু আমার এই টাইপের, কিন্তু ওখানে একটা মানুষ চলে আসছে, অবশ্যই ওখানে একটা ভালোবাসা কাজ করতেছে। আমি ওখানে একটা আমার প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু আপনার লেখার সাবজেক্টটাই হচ্ছে প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি, একটা বাস্তবতা নিয়ে লেখা। একদম, এবং আচ্ছা। একদম নর্মাল সহজ বাংলা, আমার মনে যা আসে সেটাই আমি লিখি, একদম মনে যা আসে ওটা। আচ্ছা। ওটা এত এত মানে আমি তো মানে সাহিত্য মহলে যাই, এত কঠিন কঠিন, এত আমার কাছে মনে হয় আমি একটু সহজ সরল করে লিখি, কারণ এটাও একটা কনসেপ্ট আমার মাথায় ছিল। আমি যখন লিখি, যখন আমি মানে আমার ইয়েটা আমি দেই আর কি এডিটিংয়ের জন্যে, তখন আমার কাছে মনে হলো যে আমি এমন কিছু লিখি যাতে আজকালকার বাচ্চারা কিন্তু বই পড়া ভুলে যাচ্ছে। কেন তোমরা বই পড়বা না? বই বলে একটা জিনিস আছে, পাঠ্য বইয়ের বাইরে গল্পের বই আছে, কবিতার বই আছে, তারপরে সেটা হ্যাঁ। কম্পিউটারে পড়ে। হ্যাঁ হ্যাঁ, রাইট, তারা পরে কম্পিউটার। কেন বইটা খুলে পড়ো? আমি লাইব্রেরি থেকে বইটা এনে আমি পড়লাম। তো এই কারণে আমার কাছে মনে হয় কি, আমার কবিতাগুলো মনে হয় টিনেজ ছেলেমেয়েরা পড়তে পছন্দ করবে, কারণ আমি খুব সহজ সরল করে লিখেছি। আল্লাহ চায় তো পাবলিশড হলে অবশ্যই তো হবে, প্রসেসিং চলছে, ইনশাআল্লাহ। কংগ্রেচুলেশন থাকলো, ধন্যবাদ। আপনার স্বপ্ন পূরণ হোক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাজী এগ্রো টিভির নিয়মিত অনুষ্ঠান আমি কিছু বলতে চাই। নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি এখনই। Kaji Agro Limited is the top quality additives importer and vitamin mineral premix producer in Bangladesh. We are pioneer in industrial premix producer in Bangladesh. Our world standard production house equipped with Swiss state-of-the-art production technology, most modern HPLC lab for RM and finished goods, digital barcoding system for traceability of individual element. Kaji Agro dedicatedly serving the nation by saving the foreign currency, generating skilled, non-skilled male and female employee, and producing world-class agro product here in Bangladesh. ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে। আপুর কাছে আরেকটি প্রশ্ন, যে আজকে আমি কিছু বলতে চাই প্রোগ্রামে এসেছেন, আপনার কেন মনে হলো যে এই প্রোগ্রামে আপনি আসবেন? আমি যখন আমাকে ইনভাইট করা হলো, আপনারা যখন আপনাকে ডাকলেন আমি কিছু বলতে চাই, তখন আমার কাছে মনে হলো যে আমি যখন স্টুডিওতে যাব, আমি প্রাণ খুলে, মন খুলে আমি সব কিছু বলে ফেলবো। মানে আমার কথাটাই ভালো লেগেছে, আমি কিছু বলতে চাই, মানে আমি কিছু বলতে চাই। একটা পাখিকে আমি ছেড়ে দিলাম আকাশে, আমি ওই প্রোগ্রামটা আমাকে যে ইনভাইট করলো, বরঞ্চ ওই লেখাটার কারণেই আমি মনে আপু আপনার ডাকে চলে আসছি, যে আমি কিছু বলতে চাই। আমি তো অনেক কিছু বলতে চাই, তার মানে আমি এই প্রোগ্রামে গেলে আমি আমার মনের কথাগুলো, আমার মনের ভাবগুলো আমি বলতে পারবো। এটা তো অনেক মানে খুব ভালো লাগার একটা বিষয়, মানে টপিক্সটাই তো অনেক সুন্দর। আমি কিছু বলতে চাই, আমার মনে যা আছে আমি সেইগুলোই বলবো। এটা খুব আনন্দের। আপনার এতক্ষণ আপনার সমস্ত কিছু শুনলাম, আপনার কর্মজীবন, আপনার হচ্ছে শৈশবকাল, আপনার হচ্ছে এই যে আজকে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে ব্যস্ততা, এবং হচ্ছে লেখালেখি করছেন। আশা করি দর্শকরা খুব ভালোভাবে নেবে বিষয়গুলো এবং অনেকের উপকৃত হবে। কিন্তু আমি কিছু বলতে চাই, এক কথায় কিছু কথা শুনতে চাই। নিজেকে নিয়ে বলুন। আমি নিজেকে নিয়ে আমি চাই যে আমি একটা ভালো পরিপূর্ণ একটা আদর্শ মা হব। সবার আগে মা হওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, সেটা। তারপর হলো গিয়ে একজন বড় উদ্যোক্তা, এই যে আমার সংগঠনটাকে আমি দাঁড় করাবো, শুধু আমি একা না,
সমস্ত উদ্যোক্তাদেরকে নিয়ে আমি দাঁড়াবো। এইটা হলো গিয়ে আমার আমার ইচ্ছা। কারণ আমার কিন্তু চাকরি জীবন থেকে তো আমার উদ্যোক্তা জীবনে এসেছি, এটা আমার অনেক বড় ইচ্ছা। আমি এটাই বলতে চাচ্ছি যে আমি আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে আমি উঠে দাঁড়াবো, দেশ থেকে দেশের বাইরে চলে যাব, এটা আমার ইচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমি কিছু বলতে চাই অনুষ্ঠানটি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিব আমরা। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, সেটা আমি কিছু বলতে চাই। আপনাদের যাদের আমার কাছে মনে হয় এই টপিক্সটা, হ্যাঁ, আমি কিছু বলতে চাই। এই জাকিয়া আপুর কাছে যারা আসবে, আপু তো কোশ্চেন করবেই, আপনার মনের ভিতরে যা কিছু আছে আপনি কিন্তু, আমি কিছু বলতে চাই, প্রোগ্রামে চলে আসবেন, সুন্দর একটা পরিবেশ থাকবে, সুন্দর একটা থাকবে, আপু সুন্দর, এই যে একটা পরিবেশের মধ্যে আমি কিছু বলতে চাই, তখন আপনি অটোমেটিকলি এখানে চলে আসবেন। আমার কাছে মনে হয় এই প্রোগ্রামটাতে আসা উচিত। এই কারণে আসা উচিত কারণ আপনাকে আপনার মনের কথাগুলো আপনি বলতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আমি কিছু বলতে চাই এর জন্যে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং সেই সাথে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আবারও বলে নিচ্ছি, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি ইসমত জাকিয়া, এবং আমার সাথে ছিলেন কুমকুম ফকির। সবাইকে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রতিটি মানুষের জীবন থাকে কিছু ভুল, থাকে কিছু সত্য ঘটনা। আমরা সেই ভুল এবং সত্য ঘটনাকে উন্মোচন করতে চাই সবার সামনে, যে ঘটনা আপনাকে ভুল কিংবা অপরাধের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি শিখতে পারবেন কিভাবে ভুল থেকে স্বপ্নকে বাস্তবে রূপদান করা যায়।